আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে শেখ হাসিনার পতন নিয়ে রিমান্ডপ্রাপ্তদের চাঞ্চল্যকর মন্তব্য। মানুষের প্রতি চরম ক্ষোভ ছিল শেখ হাসিনার। ছাত্র জনতার আন্দোলনকে কেন্দ্র করে আওয়ামী সরকারের পতনের আগে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আওয়ামী নেতারা অনেক পরামর্শ দিয়েছিলেন, কিন্তু তাদের কোনো পরামর্শই শেখ হাসিনা কানে তোলেনি। অর্থনৈতিক দুরবস্থার কথাও তাকে বারবার মনে করে দেওয়া হয়েছে। ছাত্র জনতার দাবি মেনে নিতে বলা হয়েছে, উনি তাদের কোনো কথাই কর্ণপাত করেননি। শেখ হাসিনা পুলিশ, আনসার, বিজিবি এবং সেনাবাহিনীর উপর নির্ভর করে ক্ষমতায় থাকতে চেয়েছিল। প্রয়োজনে যত লাশ ফেলতে হয় ফেলুক, তারপরেও শেখ হাসিনা ক্ষমতায় থাকার দাবি জানিয়েছিলেন। শেখ হাসিনার সরকারের পতনের কারণ জানতে চাইলে ডিবি হেফাজতে থাকা আওয়ামী কর্মকর্তারা বলেন, জয়কালে ক্ষয় নাই, মরণকালে ঔষধ নাই। এই প্রবাদটি শেখ হাসিনার জন্য সত্য প্রমাণিত হয়েছে। রিমান্ডপ্রাপ্তরা একে একে চাঞ্চল্যকর তথ্য দিচ্ছেন শেখ হাসিনার বিরুদ্ধে। প্রিয় দর্শক, আসুন জানব কে কি তথ্য দিয়েছেন শেখ হাসিনার বিরুদ্ধে। এ বিষয়ে থাকছে একটি বিস্তারিত আলোচনা, সঙ্গে থাকুন। এবারে জানাবো বাইডেন ও নরেন্দ্র মোদীর ফোনালাপ, হোয়াইট হাউসের বিবৃতিতে নেই বাংলাদেশের প্রসঙ্গ। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন পরিস্থিতি নিয়ে ফোনে কথা বলেছেন। দুই রাষ্ট্রপ্রধানের এই ফোনালাপে বাংলাদেশের প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়েছে, এমনটি জানিয়ে সোমবার রাতে নিজের এক্স হ্যান্ডেলে টুইট করেন নরেন্দ্র মোদী। কিন্তু হোয়াইট হাউসের বিবৃতিতে নেই বাংলাদেশের প্রসঙ্গটি। এদিকে র্যাবের বিলুপ্তির দাবি হিউম্যান রাইটস ওয়াচের। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে বিলুপ্ত করবার দাবি জানিয়েছে নিউ ইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। মঙ্গলবার মানবাধিকার সংস্থাটির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি। বিবিসির প্রতিবেদনে বলা হয়, হিউম্যান রাইটস ওয়াচের পক্ষ থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে র্যাব বিলুপ্ত করবার আহ্বান জানিয়ে একটি খোলা চিঠি দেওয়া হয়েছে। এই চিঠি সংস্থাটি তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে। জানাবো ভারত, চীন, যুক্তরাষ্ট্রকে পাশে চায় অন্তর্বর্তী সরকার। বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন করতে চীন, আমেরিকা এবং ভারতকে পাশে চায় অন্তর্বর্তী সরকার। এ লক্ষ্যে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেট চীনের বাংলাদেশের দূতাবাস এবং ভারতীয় হাইকমিশনের সঙ্গে একটি বৈঠকের আয়োজন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। এর আয়োজক থাকবে বাংলাদেশের উপদেষ্টা কার্যালয়, সমন্বয় করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আগামী সেপ্টেম্বর মাসে সুবিধাজনক দিনে এই বৈঠকের বিষয়ে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস ইতিমধ্যেই সম্মতি দিয়েছেন। জানিয়ে দেব, জাতীয় নির্বাচন নিয়ে বিএনপি চায় রোডম্যাপ, তাড়া নেই জামায়াতের। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন, ওই ভাষণে বিএনপির সঙ্গে তাদের রাজনৈতিক মিত্র জামায়াতের মতপার্থক্য দেখা দিয়েছে। রাষ্ট্র সংস্কার নিয়ে দু দলের মধ্যে মতের মিল থাকলেও জাতীয় নির্বাচনের রোডম্যাপ নিয়ে তাদের দু ধরনের বক্তব্য উঠে এসেছে। এবং সর্বশেষ জানাবো, ভারতের পানি বাংলাদেশ তলিয়ে দেয়, এর স্থায়ী সমাধান দরকার। ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, প্রতি বছর ভারত থেকে আসা পানি বাংলাদেশকে তলিয়ে দেয়, এর স্থায়ী সমাধান দরকার। তবে অস্থির হলে চলবে না, ধৈর্য ধরতে হবে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। মানুষের প্রতি চরম ক্ষোভ ছিল শেখ হাসিনার। শেখ হাসিনার পতন নিয়ে রিমান্ডপ্রাপ্তদের চাঞ্চল্যকর তথ্য। ছাত্র জনতার আন্দোলনকে কেন্দ্র করে আওয়ামী লীগ সরকার পতনের আগে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা অনেকবার পরামর্শ দিয়েছিলাম। তিনি আমাদের কোনো কথাই শোনেননি। অর্থনৈতিক দুরবস্থা তাকে বারবার মনে করে দিয়েছি। ছাত্র জনতার দাবি মেনে নিতে বলেছি, উনি আমাদের কোনো কথায় কর্ণপাত করেননি। তিনি পুলিশ, আনসার, বিজিবি এবং সেনাবাহিনীর উপর নির্ভর করে ক্ষমতায় থাকতে চেয়েছিলেন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ হেফাজতে রিমান্ডে থাকা আওয়ামী লীগের 14 দলের নেতারা এসব কথা বলেন। শেখ হাসিনা সরকারের পতনের কারণ জানতে চাইলে তারা ডিবি কর্মকর্তাদের বলেন, জয়কালে ক্ষয় নাই, মরণকালে ঔষধ নাই। এ প্রবাদটি শেখ হাসিনার জন্য সত্য প্রমাণিত হয়েছে, কারণ গত 15 বছরে শেখ হাসিনা যতগুলো সিদ্ধান্ত নিয়েছিল সবই তার পক্ষে গিয়েছে। আর এবার ছাত্র আন্দোলনকে ঘিরে তিনি যত সিদ্ধান্ত নিয়েছেন সবই তার বিপক্ষে গিয়েছে। সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে এসব। 14 দলের শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি
ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন ডিবিকে বলেছেন, ১৯৭৫ সালে জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার কারণে এদেশের মানুষের প্রতি চরম ক্ষোভ ছিল শেখ হাসিনার। তাই তার আচার আচরণ এমন ছিল যে দেশের মানুষ মরুক বা বাঁচুক এ নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। তিনি শুধু চেয়েছিলেন তার ক্ষমতা। আজীবন ক্ষমতায় থাকা লোভ তাকে পেয়ে বসেছিল। এই মানসিকতাই তার জন্য কাল হয়েছে। ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে ১৪ দলের অন্যতম শরিক জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও সাবেক মন্ত্রী আহসানুল হক ইনু বলেন, শেখ হাসিনার সরকারের প্রথম ৫ বছর আমি মন্ত্রী ছিলাম। পরে ১০ থেকে ১১ বছরে আমরা সরকারে ছিলাম না, তবে ১৪ দলের জোটের শরিক ছিলাম। জোটের শরিক হিসেবে আমরা শেখ হাসিনাকে অনেক পরামর্শ দিয়েছি, ছাত্রদের দাবি মেনে নিতে পেরেছি। যেসব পুলিশ সদস্য ছাত্রদের উপর গুলি চালিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছি, টাকা পাচারকারীদের ধরতে বলেছি। উনি চীন সফরে যাবার আগে বেশ কিছু পরামর্শ দিয়েছিলাম, আমাদের কোনো পরামর্শই উনি কানে নেননি। ইনু ডিবিকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে উদ্দেশ্য করে শেখ হাসিনা বলেছিলেন সে কোটায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, অথচ কোটার বিরোধিতা করে, তাহলে সে বিশ্ববিদ্যালয়ে ছাত্রত্ব বাতিল করে রাস্তায় নামুক। এভাবে তার কথা বলা ঠিক হয়নি। ইনু আরও বলেন, ছাত্র আন্দোলন দমনের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন তাদের দমাতে ছাত্রলীগে যথেষ্ট। এই মন্তব্যটি ছাত্র জনতার উপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। গুম খুনসহ অনেক স্পর্শকাতর বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় ন্যাশনাল কমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল হাসানকে। ডিবির জিজ্ঞাসাবাদে তিনি বলেন, আমি নিজ উদ্যোগে কিছুই করিনি, আমাকে যেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে আমি সেভাবেই কাজ করেছি। আমার কাছে নির্দেশনা আসতো একেবারে শীর্ষ পর্যায় থেকে। কিছু কিছু বিষয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল নির্দেশনা দিতেন। নারায়ণগঞ্জের ৭ খুনের বিষয়ে তিনি বলেন, এক্ষেত্রে সব দোষ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরীর মায়ার মেয়ের জামাই তারেক সাইদের। ওই সময় র্যাব ১১ এর কমান্ডিং অফিসার ছিলেন তারেক সাইদ। মন্ত্রীর মেয়ের জামাই হবার কারণে ওই সময় তার উপরে কেউ কথা বলতে পারতেন না। জিয়াউল আহসান বলেন, নারায়ণগঞ্জ থেকে একসঙ্গে ৭ জন নিখোঁজ হবার পরপরই তাদের খুঁজে বের করতে আমরা দায়িত্ব দিয়েছিলাম তৎকালীন র্যাবের মহাপরিচালক মোখলেসুর রহমান। প্রথম দিকে র্যাব ১১ কয়েকজন আমার সাথে ৭ খুনের বিষয়টি স্বীকার করেন, কিন্তু তারেক সাইদ স্বীকার করেনি। জিয়াউল আহসান ডিবিকে জানান, আওয়ামী লীগ নেতা শামীম ওসমানকে সুবিধা দিতে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের নির্দেশেই বহুল আলোচিত ৭ খুনের ঘটনা ঘটানো হয়েছিল। রিমান্ডে ডিবির জিজ্ঞাসাবাদে সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জানান, ছাত্র আন্দোলন চলাকালে জিয়াউল আহসানের পরামর্শেই ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তবে জিয়াউল আহসান জানান, পলক নিজের ইচ্ছাতেই ইন্টারনেট বন্ধ করেছিল। আন্দোলনে পুলিশ এবং আনসার সহ আইনশৃঙ্খলা সংক্রান্ত অন্য বাহিনীর কিছু সদস্যের বাড়াবাড়ি ছিল বলেও জানিয়েছেন জিয়া। তিনি বলেন, এত দ্রুত যে সরকারের পতন হয়ে যাবে তা শেখ হাসিনা বুঝতে পারেনি, আমি নিজেও বুঝতে পারিনি। জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মইনুল হাসান বলেন, ডিবি হেফাজতে যারা আছেন তারা এক একজন এক এক ধরনের তথ্য দিচ্ছেন, তাদের দেওয়া তথ্য যাচাই করে দেখা হচ্ছে। তিনি বলেন, যারা রিমান্ডে আছেন হত্যার ক্ষেত্রে তাদের কেউ নির্দেশদাতা, কেউ পরামর্শদাতা, কেউ অর্থ বিনিয়োগকারী, কেউ ইন্ধনদাতা। আমরা মূলত হত্যা মামলায় তাদের জিজ্ঞাসাবাদ করছি। তবে প্রসঙ্গক্রমে আরও অনেক বিষয় চলে আসছে, ওইসব বিষয় আমাদের গোয়েন্দারা নোট করে রাখছেন। মানি লন্ডারিং সহ আর্থিক যেসব অনিয়ম দুর্নীতির বিষয় উঠে আসছে সেগুলো নিয়ে দুর্নীতি দমন কমিশন এবং ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট ইতিমধ্যেই কাজ শুরু করেছে। হোয়াইট হাউসের বিবৃতিতে নেই বাংলাদেশের প্রসঙ্গ। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন পরিস্থিতি নিয়ে ফোনে কথা বলেছেন। দুই রাষ্ট্রপ্রধানের এই ফোন আলাপে বাংলাদেশের প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়েছে। এমনটি জানিয়ে সোমবার রাতেই নিজের এক্স হ্যান্ডেলে নরেন্দ্র মোদী একটি পোস্ট করেন, কিন্তু হোয়াইট হাউসের বিবৃতিতে বাংলাদেশের প্রসঙ্গটি নেই। নরেন্দ্র মোদীর সঙ্গে জো বাইডেনের ফোন আলাপের পর হোয়াইট হাউস এক বিবৃতি দেয়। সেখানে বলা হয়, জো বাইডেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছেন। তাদের মধ্যে মোদীর সাম্প্রতিক পোল্যান্ড এবং ইউক্রেন সফরের পাশাপাশি সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠক নিয়ে আলোচনা হয়। পোল্যান্ড এবং ইউক্রেন ঐতিহাসিক সফরের জন্য মোদীর প্রশংসা করেন বাইডেন। কয়েক দশকের মধ্যে ভারতীয় কোনো প্রধানমন্ত্রীর প্রথম সফর এটি। ইউক্রেনের জন্য শান্তি এবং চলমান মানবিক সহায়তা বার্তার জন্য মোদীকে ধন্যবাদ জানান বাইডেন। বিবৃতিতে আরও বলা হয়, দুই নেতা জাতিসংঘ সনদের ভিত্তিতে আন্তর্জাতিক আইন অনুযায়ী সংঘাতে শান্তিপূর্ণ সমাধানের জন্য তাদের অব্যাহত সমর্থনের প্রতিশ্রুতি দেন। তারা ইন্দো প্যাসিফিক অঞ্চলে শান্তি এবং সমৃদ্ধির অবদান রাখতে কোয়াডের মতো আঞ্চলিক গোষ্ঠীর মাধ্যমে
একসাথে কাজ করার জন্য তাদের অব্যাহত প্রতিশ্রুতির উপর জোর দিয়েছেন। কিন্তু বিবৃতির কথা কোথাও বাংলাদেশের ইস্যুতে বলা হয়নি। অথচ মোদির এক্স বার্তায় বলা হয়, বাংলাদেশের দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরে আসার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করছে দুই দেশ। বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং সংখ্যালঘু, বিশেষ করে হিন্দুদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার উপর জোর দেন তারা। এক্স হ্যান্ডেলে নরেন্দ্র মোদী লেখেন, আজ মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে ফোনে কথা হয়েছে। এ সময় ইউক্রেন পরিস্থিতি, আঞ্চলিক ও বৈশ্বিক নানা বিষয়ে আমরা বিশদে মত বিনিময় করেছি। ভারতের প্রধানমন্ত্রী আরও লেখেন, বাংলাদেশের পরিস্থিতি নিয়েও আমরা আলোচনা করেছি এবং দেশটিতে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে। পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘু, বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে। র্যাবের বিলুপ্তির দাবি হিউম্যান রাইটস ওয়াচের। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে বিলুপ্ত করবার দাবি জানিয়েছে নিউইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। মঙ্গলবার মানবাধিকার সংস্থাটির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি। বিবিসির প্রতিবেদনে বলা হয়, হিউম্যান রাইটস ওয়াচের পক্ষ থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে র্যাব বিলুপ্ত করবার আহ্বান জানিয়ে একটি খোলা চিঠি দেওয়া হয়েছে। এই চিঠি সংস্থাটি তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে। চিঠিতে বলা হয়েছে, বিগত সরকারের সময় র্যাব গুরুত্বপূর্ণ মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিল এবং এসব ঘটনার ক্ষেত্রে তাদের দায়মুক্তি ছিল। র্যাব প্রতিষ্ঠার পর থেকে যতগুলো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে সেগুলোর তদন্ত করার আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থাটি। চিঠিতে শেখ হাসিনা সরকারের সময় ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের জন্য র্যাবকে অভিযুক্ত করা হয়েছে। র্যাবের পাশাপাশি প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর বা ডিজিএফআই এর বিরুদ্ধে এ ধরনের অভিযোগ তোলা হয়েছে। বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়েছে, র্যাবের তুলনায় ডিজিএফ এর কর্মকাণ্ড আরও বেশি ধরাছোঁয়ার বাইরে, অর্থাৎ অপ্রকাশ্যে। এই সংস্থাটির বিরুদ্ধে অনেক অভিযোগ মানুষের মুখে মুখে থাকলেও তা প্রকাশ করার সাহস কেউ পায়নি। বহু মানুষকে গুম কিংবা বছরের পর বছর গোপন বন্দিশালায় আটকের বিষয়টি সবার চোখের সামনে আসে যখন শেখ হাসিনা পতনের পর দেশ ছেড়ে পালিয়ে যান। র্যাবের বিলুপ্তি নিয়ে মানবাধিকার কর্মী নূর খান লিটন বিবিসিকে বলেন, সার্বিকভাবে র্যাবের ইমেজ এমন একটা পর্যায়ে এসে পৌঁছেছে, সেখান থেকে র্যাবকে টেনে তোলা মুশকিল। র্যাব বর্তমানে যেভাবে কাজ করছে, এভাবে একটা বাহিনী পরিচালনার সুযোগ নেই। র্যাব ইমিডিয়েট বিলুপ্ত করা দরকার, কারণ তারা সমাজে একটা ভীতিকর অবস্থা তৈরি করেছে। তবে সেনাবাহিনীর সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেছেন, র্যাব বিলুপ্ত না করে সেটি সংস্কার করা জরুরি এবং এই বাহিনীকে যাতে ভবিষ্যতে রাজনৈতিকভাবে ব্যবহার করা না যায় সেটি নিশ্চিত করা জরুরি। উল্লেখ্য, র্যাব পুলিশের অধীনে একটি বাহিনী হলেও এর কর্মকর্তাদের বড় অংশ আসে বিভিন্ন সামরিক বাহিনী থেকে।